আজ সকালটা এক অদ্ভুতভাবেই শুরু করলাম। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি এনারা খাওয়ারের জন্য এত দূর এসে ডাকাডাকি করছে। প্রতিদিন যে কতবার আসে এনারা খাওয়ার নিতে, নিজেরা কিন্তু খায় না, মুখে করে নিয়ে যায় এদের বাচ্চার জন্য খাওয়ার। বাবা তো এদের দেখলেই মাকে ডেকে বলে, এই দেখো তোমার শ্বশুর শাশুড়ি এসে তোমাকে ডাকাডাকি করছে। মা এদের জন্য কিছুটা খাওয়ার সবসময় ছড়িয়ে রাখে, যেন ওরা ওদের সময় মতন এসে খাওয়ার যখন তখন নিয়ে যেতে পারে। আর যখন মাকে খুঁজে পায় না, তখন এত দূর এসেই মাকে ডাকাডাকি করতে থাকে। এদিকে বিছানা গোছানোর জন্য আমি ঘরেতেও এসেছি, কিন্তু মা অলরেডি বিছানা ঝেড়ে টেরে পরিষ্কার করে একদম রেডি করে ফেলেছে। তোমরা তো জানোই মা কত ঝটর পটর কাজকর্ম করে, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে। আমি যতক্ষণে এইসব কাজ করছি ততক্ষণে মার অলরেডি সমস্ত কিছু কমপ্লিট। কারণ ঘরটা মার এখনো ঝাড় দেওয়া হয়নি। যখন দেখলো সমস্ত কিছু পরিষ্কারই রয়েছে, দিদুন ওদিকে খেতেও গেছে, তা মা বললো বেডটা যখন খালি আছে আমি ক্লিন টিন করে একবারে ঘর ঝাড় দিই, কারণ বেডটা ঝাড়ার পর যে ধুলোটা পড়বে সেটাও একবারে ক্লিন হয়ে যাবে। তবে জানো তো আমাদের ঘরের এই তোষকটা পুরো রুডির ঘরের মতন, একবার এদিকে চলে যায় তো আরেকবার ওদিকে চলে যায়, কখনো প্রপারলি ঠিকঠাক থাকে না। এটা মা ছাড়া আমার পক্ষে ঠিকঠাক করা একদমই সম্ভব না। তাই যেদিন মা বেড গোছানোর দায়িত্বটা পায় সেদিন মা এই তোষক টেনে টোনে একবারে ঠিকঠাক করেই বেডটা ক্লিন করে। ব্যাস একবার ঠিকঠাক করে দিলে ওই বেশ কয়েকদিনের জন্য আর কোনো চিন্তা নেই। আর মার যখন বেড গোছাবে পুরো বেডটাকে ভালো করে মোছামুছি করে একদম পরিষ্কার করে রাখবে। আমার দ্বারা রোজ রোজ তো এত কিছু পসিবলই হয় না, করতে পারি না বলে কোনো কথা নেই, করি না সেটাই সব থেকে বড় কথা। ওই যে বলি না, মায়ের মতন এনার্জি যে কেন আমার নেই, আর মায়ের মতন যে কাজের শক্তি সেটা যে কেন আমাকে ভগবান দেয়নি, কখনো কখনো মনে হয় যে দেয়নি, ভালোই হয়েছে। তাহলে সকাল থেকে রাত অব্দি হয়তো আমাকেও মায়ের মতন দৌড়ে যেতে হতো। মায়ের সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন যাবে ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে। আর আমার মায়ের ঘর ঝাড় দেওয়া মানে তো জানোই, পুরো 4-5টা ঘর একবারে ঝাড় দিয়ে তারপরেই সে সারবে, তার আগে একদমই হবে না। সকালে কিন্তু একবার ওই বড় ঘরটা ঝাড় দেয়, কিন্তু আমাদের বড় ঘরটা যেহেতু টাইলস লাগানো হোয়াইট কালারের, আর ওটা না খুব নোংরা হয় জানো, তাই এই দিকের ঘরগুলো যখন একবার ঝাড় দেয় তখন ওই ঘরটাও আরেকবার ঝাড় দিয়ে দেয়। আসলে বাবা তো 8:30টার মধ্যে দোকানের জন্য রেডি হয়ে যায়, তার আগেই বাজার সেরে আসে। বাসি ঘরে বেরোবে না বলে মা ওই দিকটা আগে পরিষ্কার করে রাখে, না হলে দেরি হয়ে যায়। তারপর সব কাজ সেরে কুলিয়ে একেবারে এই দিকে আসে। অলমোস্ট দেখো প্রায় 11:15 মতন বাজে, আর আমি কিসের জন্য তৈয়ারি হচ্ছি শুধু দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জল খেয়ে এখন আমার ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি। তো আজ মাম্মাম পাপানদের কাছে আমার যাওয়ার কথা, তার কারণ কাকা কালকে এত আম পেড়ে দিয়েছে, বলছে তুই গিয়ে আজকে তো শ্বশুর বাড়িতে দিয়ে আসবি। কারণ সবাই তো জানে পাপান মাম্মাম কত খেতে আম, পাপান বেসিক্যালি কত আম খেতে ভালোবাসে। আগের বারও যখন আম নিয়ে গেছিলাম তখন পাপানের ফ্রেন্ডসদেরও দিয়েছিল আম। রুডি সেই জামাই ষষ্ঠীর পর কাঁধে করে আম নিয়ে গেছিল, তো সেটা তো আর পসিবল হচ্ছে না। তো সেই জন্য আমি আজকে আম নিয়ে বেরোবো। কাকা এত বড় বড় সাইজের আম পেড়ে দিয়েছে, দাঁড়া পুরোটা গাছ পাকা। এই দেখো এগুলো কি আমা? হিমসাগর। আমি তো ভেবেছিলাম এই বিকেলের দিকে যাব, কিন্তু রুডি আবার একটু মানে সেও করছে, আর এতগুলো আম নিয়ে আমি সত্যি যেতেও পারবো না। কিন্তু মানে ও বলছে গেলে একদম রাতের দিকে আসো, নাহলে সকালে যাও। তো মা বললো বেকার আর দেরি করিস না, তুই নিয়ে যেতেও পারবি না। ও যখন বারবারই বলছে তখন সকালবেলায় বেরিয়ে যা, তাহলে ও এসে তোকে স্টেশন থেকে নিয়ে যেতে পারবে, নাহলে আমগুলো টেনে নিয়ে অতটা হেঁটে তুই যেতেও পারবি না। এখন মা সেই আমের গোছগাছ করে দেবে। কাকা কালকে আগে পেরে রাত্রিবেলা এসেও আমাকে জিজ্ঞেস করেছে একবার যে কিরে তুই যাবি না, আবার আজকে যদি দুপুরবেলা এসে দেখে যে আমি যাইনি আবার চিল্লামিল্লি করবে। তাই ভাবলাম যে না, আমি গিয়ে আমগুলো আগে যার জায়গায় সেটা পৌঁছে দিয়ে আসি, নাহলে বকবক শোনার থেকে আমি আর রেহাই পাবো না। এই মা এখন বসবে আম গোছাগুছি করতে। মা তুমি গুছিয়ে দাও। এই যে বুড়ি দিদুনের জন্য যাচ্ছে খাবার, এখানে আম, কলা, রুটি। মা আম কেটে কলা ছুলে দিয়ে রেখেছে, মা দিদুনের জন্য কলা রেখেছে, কারণ দিদুন সকালবেলা উল্টোপাল্টা কিছু দিয়ে খেতে পারে না, তরকারিটা একটু কমই খায়, এসব দিলে একটু ভালো খায়। তরকারি উনি অত আবার ভালোবাসে না। এ নাও তোমার খাবার। কত খাবার আনিনি, এইটুখানি এনেছি, খেয়ে নাও। এই আজকে সকাল সকাল স্নান টান সেরে এসে একবারে বসেছি খাবারটা তৈরি করতে। মা অলরেডি সমস্ত কিছু পেস্ট করে দিয়েই গেছে, আমাকে বললো একটু ছেঁকে নে, কারণ আমি যতক্ষণে ছাঁকবো ততক্ষণে আমার স্নান করে পুজো দিতে চলে যেতে পারবো। কারণ আমি তো বেরোবো, মার সমস্ত কিছু রেডি করে দিতে হবে। আগে থেকে আমগুলো যদি গুছিয়ে রেখে দিত তাহলে আমগুলো না নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল। তাই মা বললো তুই রেডি হতে থাক, আমি পুজোটা দিয়ে এসে তুই বেরোনো ঠিক আগে আমি ঠিক
ঠিকঠাক একদম গুছিয়ে গাছিয়ে ব্যাগে ভরে দেবো। আসলে একদম গাছ পাকা আম তো ওই নষ্ট হয়ে যাওয়ার ভয়টা থেকেই যায়, তাই তড়িঘড়ি করে আমাকে আজকে ছুটতে হবে, না হলে আজকে না গেলেই হতো। তারপর আবার সকাল সকাল যাওয়া রুডির তো অফিস আছে, কারণ আমি এত আম নিয়ে একেবারে যেতে পারবো না, তাই ও স্টেশনে আমাকে নিতে আসবে। দাঁড়াও আমি তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি। এই আমি রেডি হয়ে গেছি, একদম কাটেন এই জামাটা পরেছি, কারণ এই গরমে আমার আর মানে কিচ্ছু পরার মতন এনার্জি নেই। আর মেকআপ তো ছেড়েই দাও, করা নেই। চুলটা সেরকম ভেজা রয়েছে, গুটিয়ে নিয়েছি, কারণ চুল এখন ঘরের কাছে পরে থাকা মানেই ডিফিকাল্ট। আর এই যে আমার ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, এর মধ্যে ব্যাগের জিনিসপত্র নেওয়া, এটা আমার ক্যারি করতে তো সুবিধা হয়। আর মা আমটাম সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। কাকা এক ঝুড়ি ভর্তি আম নিয়ে এসছে, সেটা তো তোমাদের বললামই। ওটা যদি আমি আজকে না দিই তাহলে আমার কপালে দুঃখ আছে। আর মনির জন্য যে পাঞ্জাবিগুলো কিনেছিলাম সেটা দেখিয়েছিলাম তোমাদের, ওটা একবার আমি নিয়ে যাচ্ছি, ওখান থেকেই কুরিয়ার করে দেবো। কলকাতা থেকে কুরিয়ার করলে মেবি একটু সময়টা কম লাগবে, তো ইজি হবে। তো মা আর তো আজকে হেল্প করতে কিছুই পারবো না, মা দৌড়োদৌড়ি করে সমস্ত কিছু করছে। এসে তাড়াতাড়ি আমটাম গুছিয়ে দিল, সব কিছু করলো। আমার 1:18-তে ট্রেন, অলমোস্ট 12:25 মতন বাজে। আমার খাবারটা তো আমি মোটামুটি বানালাম, কারণ মা কত করবে একা একা। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আজকে তো একা, তারপরে দিদুন, তারপরে কিছুই করতে পারিনি আজকে, আর কিছুই করতে পারবো না। বিকেলে বেরোলেও হতো, কিন্তু রুডি বললো রুডি আসতে পারবে না, আর আমার একা সবটা নিয়ে যাওয়াটা একটু চাপ হবে। তাই জন্য এই সময়টা বেরোলে রুডি একটু এসে আমাকে স্টেশন থেকে পিক করতে পারবে, তার জন্যই আর কি যাওয়া। তো চলো বেরোই। আর রাস্তা দিয়ে জানি না যেতে যেতে কথা বলতে পারবো কিনা, পাশের নিমাই কাকু আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে, কারণ এত কিছু নিয়ে আমি একা একা যেতে পারবো না। তো অলরেডি অনেকটা লেট, এখন না বেরোলে আমি ট্রেনটা পাবো না। চলো বেরোই, আবার হয়তো 1-2 দিনের জন্য আমাকে এখানে দেখতে পাবে না, আর ওখান থেকে সমস্ত কিছু আসবে। চলো বেরোই, টাটা টাটা টাটা, গিয়ে আবার কথা হবে, বা রাস্তায় যেতে যেতে কথা হবে। যতটা তাড়াহুড়ো করে বেরোনো সম্ভব ততটা তাড়াহুড়ো করে বেরোলাম। এতটা তাড়াহুড়ো করে রুডিদের বাড়ি যাওয়ার জন্য আমি কখনো বেরোইনি। আর এই সানগ্লাসটা বাবার দোকান থেকে কালকে নিয়ে এসেছি, কারণ আমার সানগ্লাসগুলো নষ্ট হয়ে গেছে। কাকু অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে, চলো বেরোই। এই অটোতে উঠেও গেছি। আজকে তো অটোতে আর লোকজন থাকবে না, আমি আমার আমের ব্যাগ আর আমার লাগেজ ব্যাগ আর গাড়ি চালাচ্ছে যে কাকু, ব্যাস, তাছাড়া আর অটোতে কেউ থাকবে না। কাকুকে বললাম তুমি প্লিজ একটুখানি স্টেশনের ব্যাগটা তুলে দিও, না হলে আমার পক্ষে এই আম ভর্তি ব্যাগটা তুলে নিয়ে যাওয়া একদম সম্ভব হবে না। আমি অটোতে বসেই টিকিটটা অনলাইনে কেটে নিয়েছি, তাই স্টেশনে গিয়ে আর হুড়োমুড়ি করে আমাকে টিকিট কাটতে হবে না অন্তত। তাই কাকুকে বলেছি তুমি আমাকে সামনের লেডিসটাতে একবারে তুলে দেবে, তাহলে আমাকে ওই ব্যাগ নিয়ে টানাটানি করতে হবে না, নাহলে অনেকটা দূর ব্যাগ নিয়ে টানাটানি করার ভয় থাকে। এই আমি এসে স্টেশনে পৌঁছালাম। আমার স্টেশনটা এখন পুরোপুরি ফাঁকা, মোটামুটি ওই 1:18 মতন ট্রেন, আর আমি অলরেডি 12:40 মতন পৌঁছে গেছি। আসলে এটা একটাই লাইন, যেই ট্রেনটা এখান থেকে যায় সেই ট্রেনটাই আবার রিটার্ন করে। এখনো পর্যন্ত ট্রেনটা যায়নি, এখন অ্যানাউন্স হলো এই ট্রেনটা এদিক থেকে সদ্য যাবে, তারপর লাস্ট স্টেশন থেকেই আবার ব্যাক করবে। তো আমি ভাবলাম ভালোই হলো, একবারে যাওয়ার পথেই আমি উঠে যাব, তাহলে লাস্ট স্টেশন অবধি কোনো আর চাপ হবে না, সেই ভিড়টা হবে না। লাস্ট স্টেশন অবধি আমি বসেই থাকবো, সেখান থেকে আবার ব্যাক করতে পারবো, একটা ভালো জায়গা নিয়েও বসে পড়তে পারবো, কোনো সমস্যাই হবে না, আর ভিড় ভাড়টারও কোনো ভয় থাকবে না। তবে আজকে একটা ভালো জিনিস কি জানো তো, রোদের তাপটা এখন দেখছি একদম নেই। আমি যাবো বলেই মনে হয় সূর্যি মামা আমাকে আজকে একটু সাপোর্ট করছে, কিন্তু গরমটা যে কে সেই তার একটুও কমতি নেই। কেমন বিধ্বস্ত অবস্থায় লাগছে আমাকে দেখো। ট্রেনে উঠে একদম যেদিকে যাচ্ছি সেই দিকেই জানলার পাশে সিট পেয়ে গেছে। আসলে ট্রেনটা তো ফাঁকাই ছিল, আর আমি তো আজকে একেবারে লাস্ট স্টেশন থেকে এসেছি, তাই আমার চুজ করার জন্য প্রচুর অপশন ছিল আজকে। তবে আমি যে স্টেশন থেকে উঠেছি সেই স্টেশনেই আমি এই সিটটা পেয়ে গেছি। লাস্ট স্টেশন অবধি যে গেছি এই সিটেই বসেছিলাম, আবার এই সিটেই ব্যাক করছি। আজকে রোদটা যেহেতু নেই, বেশ সুন্দর হাওয়া লাগছে জানলার পাশে, না হলে এই সময় না রোদের হলকানি লাগতো। তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি দমদম স্টেশনে নেমেও গেছি, আর এই যে মহারাজের সঙ্গে দেখাও হয়ে গেছে। যেহেতু কালকে রাত্রে যাওয়া আসা নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, তাই মহারাজ আজকে আমি যেন কিছু না বলতে পারি তাই আগে আগে এসে দাঁড়িয়ে আছে। না হলে এমনি কোথাও যাওয়ার সময় তো তোমরা দেখেইছো আমি গিয়ে 15, 20, 25 মিনিট দাঁড়িয়ে থাকি, মহারাজের আর আসার সময়ও হয় না। কোনো দিন আমরা কোথাও গেলে ও আগে এসে পৌঁছায়নি, সব সময় আমাকে আগে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে সে হেলতে দুলতে আসে। এই জন্যই বলে এই ঝামেলা ঝঞ্ঝাট যে সবসময় খারাপ একদমই নয়, কখনো কখনো এটা যে ভালো এফেক্টও পড়ে তার একটা প্রমাণ
প্রমাণ আজকে আমি পেয়েছি। দমদম স্টেশনে নেমে প্রতিদিন যে রাস্তা দিয়ে আমি যাতায়াত করি আজকে সেখান থেকে মোটেই যাচ্ছে না। আজকে 5 নম্বর স্টেশন থেকে নেমে যাচ্ছি। এখান থেকে আমি আজকে প্রথমবারই যাচ্ছি, যেহেতু গাড়িটা রুডি এখানে পার্ক করে তাই এখান থেকে নামলে নাকি সুবিধা হয়। এই যে এই ব্যাগ ভর্তি আমটাকে টানার জন্যই শুধুমাত্র এত ঝামেলা। এই গাড়িতে উঠেও গেছি, তবে জানো তো আগের বছর রুডি জামাই ষষ্ঠী করতে গিয়ে এই ব্যাগ ভর্তি আম ঘাড়ি করে নিয়ে বাড়িতে এসেছে। তারপরে যে কি অবস্থা হয়েছিল, হাত ফুলে লাল হয়ে বরফ শেক করতে হয়েছে। এবার আমি বোঝাটা একটু কমিয়েছি বলতে পারো, ওই একতরফ আম আমি আগে এসে পৌঁছে দিলাম। ওকে বললাম শুধু স্টেশন থেকে একটু আমাকে নিয়ে যেতে, না হলে স্টেশন থেকে বই বই অটো স্ট্যান্ড অব্দি এটা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, এত ভারী আমের ব্যাগটা। তবে বেচারার ব্যাগ ভর্তি আম টানতে গিয়ে নাজেহাল অবস্থা, ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে। রোদ নেই তো কি হয়েছে, গরমটার তো এতটুকু কমতি নেই। এদিকে আমরা এসেছি একটু কুরিয়ার অফিসে। তোমরা তো জানোই যে আমি জিজুর জন্য পাঞ্জাবি কিনেছিলাম, কিন্তু ওইটা পাঠাবো কি করে সেটা নিয়ে একটু চাপেই পড়ে গেছিলাম। আমাদের ওখানে ছোটাছুটি করেও কোনো সুরাহা হয়নি, লাস্টে কাঁচরাপাড়া বা কল্যাণী যাবো এটাই ডিসাইড করেছিলাম। তবে সেখান থেকে পাঠাতে মোটামুটি 6-7 দিন লেগে যাবে, প্রায় বলতে পারো একদম জামাই ষষ্ঠীর দোরগোড়ায় গিয়ে পৌঁছাবে। সুবিধা একটা হলো এখানে আম দিতে এসে এই কুরিয়ারটা করে যেতে পারবো, এটা আমার একটা সুবিধাই। এখানে জিজ্ঞাসা করেছি, মোটামুটি বললো 3-4 দিনের মধ্যে পৌঁছে যাবে। আজকে বৃহস্পতিবার, ওই বুকিং ডেট বাদ দিয়ে তারপরে 2-3 দিনের মধ্যে পৌঁছে যাবে। ওই আমরা হিসাব করে দেখলাম মোটামুটি সোমবার, আর খুব দেরি হলে মঙ্গলবার। আসলে এই পাঞ্জাবিগুলো মাসিমণির কাছে পাঠানোর কথা ছিল, তারপর মনি ফোন করে বললো একেবারে আমার কাছেই পাঠিয়ে দে, তাহলে জামাই ষষ্ঠীর দিন একবারে ফিটিংস করে সরফদা পড়তে পারবে। প্যাকেটে ভরার আগে আমি একেবারে যা প্যাকিং করা প্রিলিমিনারি সেটা করে দিচ্ছি, কারণ অনেক দূর যাবে তো ছিঁড়ে টিড়ে যাওয়ার ভয়টাও থাকে। এখন প্রায় অলমোস্ট বাজে 8টা। মামাম একটু কফি করে এনে দিয়েছে। বিশ্বাস করো এই কফিটার যে আমার কি দরকার ছিল, এই কড়া করে ব্ল্যাক কফিটা ছাড়া আমার চারিদিকটা কেমন যেন অদ্ভুত লাগে এই সন্ধ্যার টাইমটা। আর ঘুম থেকে ওঠার পর দেখলাম মাথাটাও একটু ধরেছে, আর আমার কাজটা করতেই হতো, তাই আমি আর কোনো কিছু চিন্তা না করে কাজ নিয়েই বসে পড়েছি। মামাম তার মধ্যে এসে আমাকে বললো দাঁড়া তোকে ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি। এই কাজ করতে করতে না এই ব্ল্যাক কফিটা হলে আমার মাথার থেকে অনেক কিছু ফ্রেশ জিনিস বেরোয়। বিশ্বাস করো আমি একটু ফালতু বানিয়ে বলছি না, আমি নিজে ফিল করেছি এই ব্যাপারটা। আমি আগে এতটা কড়া করে ব্ল্যাক কফি খেতাম না, এখন একটু বেশি কড়া করে খাই। আর এই কড়া কফিটা আমাকে যে কি লেভেল এফেক্ট দিয়েছে, এটা এত মারাত্মক লেভেল আমাকে একটা এনার্জির কাজ করে, যেন মনে হয় মেডিসিন নিচ্ছি আমি। শুধু সন্ধ্যাবেলা না, কাজকর্মটাও যেন আমার এই ব্ল্যাক কফি ছাড়া এখন ইনকমপ্লিট হয়ে উঠেছে। এখন অলমোস্ট বাজে 10:15। আজকে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে আর আমার ভিডিও করার মতন এনার্জি ছিল না এই রোদের মধ্যে দিয়ে এসে, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তো দেখলেই কফি টফি খেলাম। মামা আজকে পুরো কফি বানিয়ে দিয়েছে, যেটা আমার খুব দরকার। একদম মুখের সামনে এসে মা যেমন করে কফিটা ধরে, তেমন মামামা আজকে এসে মুখের সামনে কফিটা ধরেছে। এখন রুটির কাজ শেষ, আমারও কাজ কমপ্লিট। এখন আমরা দুজন বেরোচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি আমি জানি না, কারণ আমরা এখানে আসলেই তো একটু ছুটকারা কিছুতে বেরোই, সেটা জানোই। তো আজকে ফার্স্ট দিন এসেছি, কোথাও যাবো না। পাপান মাম্মাম নিজেও বলছে আজকে তোরা বেরোবি না, মানে আমাদের তো পায়ে চাকা লাগানো, ওরকম না বেরিয়ে পারি না। তো এই জন্য সবাই এটাই মনে করে যে না ঘরে বসে আছি, নিশ্চয়ই ঘরে কেন বসে আছি। চলো বেরোই, রাস্তায় যেতে যেতে কথা হবে আবার। আজকে আবার দুজনে আমরা একটু গঙ্গার পাড়ে হাওয়া খেতে এসেছি। তবে আজকে গঙ্গার পাড়ে হাওয়াটা নেই, এমনি মোটামুটি বসে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। অনেক দিন আসি না, মনটা একটু খারাপ করছিল, তো ভাবলাম ঘুরে যাই। আর এইখানটা আসলে মনে হয় না যে এখানটা এখন সন্ধেবেলা, মানে রাত্রি প্রায় 11টা বাজে, সেটা মনে হয় না, মনে হয় সন্ধেবেলায়, কারণ এখানে সারাক্ষণই তো লোক থাকে মোটামুটি, সেটা জানোই। আমরা শুরুতে এই মাথা থেকে ওই মাথা আগে একটু ঘোরাঘুরি করলাম, কোন ঘাটে মোটামুটি লোক থাকে। আর এই ঘাটটাতে মোটামুটি সবসময়ের জন্য লোক একটু থাকে, যে রুটি গাড়িটা পার্ক করছে ঠিকঠাকভাবে। এখন দুজন মিলে যাব, হয়ে গেছে, চ নামি। কত মানুষের আস্থা না দেখো, এখানে নির্দ্বিধায় ঘুমাচ্ছে, মাথার ওপর ছাদটুকুনিও নেই। আর আমরা মাথার ওপর ছাদ পাই, সব কিছু পাই, তাও আমাদের কত অভিযোগ। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে এরা, এদেরই বোধহয় মানে চিন্তা ভাবনা, অনেক ভাবনা চিন্তার চাপ সব কিছু কম। আমরা অনেক চিন্তা ভাবনা করি, আমরা
মাথার ওপর ছাদ আছে আমাদের, তাই জন্য হয়তো আমাদের চাপটা বার্ডেনটা অনেক বেশি। এদের মাথার ওপর ছাদটা নেই তো, তাই জন্য হয়তো বার্ডেনটাও অনেক কম। এখান দিয়ে আসবো। আজ এখানে বসে এত ইচ্ছা করছিল একটু চা খেতে, তাই আমি আর রুটি দুজনে মিলে একটু লেবু চা নিয়েছি। এই জায়গাটায় আসলে আমি এত বেশি শান্তি ফিল করি, বিশ্বাস করো বলে বোঝাতে পারবো না। যখনই আমাদের মনে হয় দুজনে এসে কিছুটা সময় একটু কাটিয়ে আবার বাড়ি চলে যায়, এটুকুই আমাদের প্রাপ্তি বলতে পারো। এই জায়গাটা আমাদের খুব প্রিয় একটা জায়গা। চলো যাই হোক, একটু টাইম স্পেন্ড করে বেরোলাম। এখন যাচ্ছি হচ্ছে একটু ভূতনাথে। একটু ভূতনাথের সাথে দেখা না করে গেলে মনটা ভালো লাগছে না। আসলাম যখন এত দূর, তখন একটু দর্শন না করে গেলে কি হয়? তাহলে একটু দেখা করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই কাছাকাছি পৌঁছেই গেছি। আমরা কোন ঘাটে ছিলাম রুটি? আড়িটোলা ঘাটের পাশে না, এই ভূতনাথের একদম কাছাকাছি পৌঁছে গেছে। আর এখানটা তো সবসময় জমজমাট। দাঁড়াও দেখাই দেন। এই দেখো, ভোলে বাবার এত কাছাকাছি আসলাম আর তার সাথে দেখা না করে কি করে চলে যেতে পারি বলো? মন কি মানতে চায়? আর সামনে গিয়ে তাকে ছুতে পারবো না, দেখতে পারবো না ঠিকই, ওই দূর থেকে দেখেই স্বাদ মিটাই, এটাই আর কি। ভূতনাথ আমার খুব পছন্দের একটা জায়গা। আমি যখনই সময় পাই তখনই একবার এসে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি। বাবা হয়তো আমাকে ডেকে পাঠায়, তাই বারবার তার কাছে আসতে পারি একটু দেখা করতে। এখন অলমোস্ট বাজে এই 12টা 2, আর এখন আমরা জাস্ট বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কতক্ষণে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, তবে এগুলো বলতে পারো আমাদের একটা ছোটোখাটো টাইম স্পেন্ড। কারণ এই কাজ, দুজনের কাজের মাঝখানে তারপরে আমরা অনেক দিন পর আজকে দুজনে একসাথে মিট করতে একটু বেরোলাম। অনেক দিন পর, অনেক দিন।